আত্মা, ভূত, প্রেত নিয়ে কাহিনীটি হলেও সম্পূর্ণ অন্য রকমের একটি কাহিনী। আসল রহস্য জানতে হলে অবশ্যই শেষটা দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস। মুভির শুরুতে অনন্ত নামের একটি লোককে দেখা যায়। শবদেহ নিয়ে শ্মশান ঘাটে গাড়ি করে নিয়ে যাওয়াই তার কাজ ছিল। শুধু তাই নয়, তার আত্মাদের দেখতে পাওয়ার ক্ষমতাও ছিল। কিন্তু এই শক্তি সে কোথা থেকে পেল সেটা কেউ জানে না। তার নিজের অতীত জীবন সম্পর্কেও তার কিছু মনে ছিল না। সে মনে করার চেষ্টা করেও কিচ্ছু মনে করতে পারত না। যাই হোক, সে সেই রাতে দুটি শবদেহ নিয়ে শ্মশানে আসে। ফেরার সময় সে দেখে তাদের আত্মা এখনো গাড়িতে বসে আছে। তার কাছে এটা নতুন কিছু ছিল না, তার সাথে প্রায় এরকম হতো। তাই সে তার গাড়ির দরজা বন্ধ করে তার নিজের ঘরে চলে যায়। আর সেই জায়গাটা ছিল খুবই নিস্তব্ধ। সেই আত্মাগুলো তার পিছু পিছু তার ঘর অবধি চলে আসে। কিন্তু অনন্ত একজন তান্ত্রিকও ছিল। সে ঘরের বাইরে তন্ত্র সাধনার সব জিনিস নিয়ে বসে যায় আর তান্ত্রিক ক্রিয়া শুরু করে। সাবরি মন্ত্র উচ্চারণ করার পর ওই দুই আত্মা তার ঘর থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ায়। অনন্ত আত্মার থেকে মুক্ত হওয়ার মন্ত্র তাদের ওপর প্রয়োগ করে আর বলে, তোমরা এই লোক থেকে মুক্ত হয়ে তোমাদের দুনিয়াতে চলে যাও। ওই দুই আত্মা সত্যিই চলে যায়। সে এবারে স্নান করে খাবার বানাতে থাকে। তখন তার মামা দাদুবা কল করে তাকে। অনন্ত ভাবে এতদিন বাদে হঠাৎ দাদুবা কল করলো কেন। তখন দাদুবা বলে, হঠাৎ তোর কথা খুব মনে পড়ছিল তাই কল করলাম। অনন্ত বলে, কাজের মধ্যে কোনো সময় পাইনি তাই দেখা করতে যেতে পারিনি। অনন্ত হঠাৎ বলে যে, মামা, আমি আবারও স্বপ্নে মাকে দেখেছি, যেমন ছোটবেলায় দেখতাম। মা এক তান্ত্রিক বাবার সাথে বসে কোনো গ্রন্থ নিয়ে কথা বলছে। দাদুবা বলে, স্বপ্নে ওরম অনেক কিছু দেখা যায়, কিন্তু তোর মা একজন সাধারণ মহিলা ছিল, তুই এসব নিয়ে ভাবিস না। অনন্ত বলে, কিন্তু স্বপ্নটা একদম সত্যি মনে হচ্ছিল। দাদুবা বলে, তুই কিছুদিনের জন্য আমার কাছে থাকবি আয়, আর এইসব তন্ত্র মন্ত্র শবদেহ এসবের কাজ ছেড়ে দে তো। এরপর অনন্তর সাথে কথা বলা শেষ করে দাদুবা বেদান্ত বলে একটা লোকের সাথে কল করে কথা বলে যে অনন্ত আবার আক্কার স্বপ্ন দেখছে, অর্থাৎ তার মামা সব কিছু জানতো। সে আরো বলে যে এবারে সময় হয়েছে। অন্যদিকে অনন্ত একটা ঘরে যায়, সেখানে অনেক কলসি রাখা ছিল, আর সেখানে একটা ছোট মেয়ের ডেড বডি রাখা ছিল, আর তার পাশে একটা বক্স রাখা ছিল। এরপরই ওই মেয়েটা উঠে বসে আর বারদো শব্দটা বলতে থাকে। অনন্ত আসলে এটা স্বপ্ন দেখছিল। ঘুম ভেঙে সে উঠে বসে। ঘরে তার মা আক্কার ফটো দেখে সে বলে, মা সাধারণ হলে আমি এরকম স্বপ্ন কেন দেখি। তারপর অনন্ত তার কাজের জায়গায় আসে। সেখানে তার একজন কাজের সঙ্গী বলে, আমার এক আত্মীয়র ছেলে অদ্ভুত আচরণ করছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ফল হয়নি, তুই একবার যদি গিয়ে দেখিস তো ভালো হয়। অনন্ত বলে, এসব কাজ আমি ছেড়ে দিয়েছি রে। তার মানে অনন্ত এই ভূত তাড়ানোর কাজ আগে করত। এবারে শান্তারাম নামের একটা লোক কল করে বলে, আমি তোমাকে ছোট থেকে চিনি, তোমার মায়ের একটা জিনিস আমার কাছে আছে, আমি তোমাকে সেটা ফেরত দিতে চাই। আর অনন্তকে তার ঘরে যেতে বলে। অনন্ত যায় আর দেখে শান্তারাম খুব অসুস্থ অবস্থায় শুয়ে আছে। সে অনন্তকে জিজ্ঞাসা করে তার মামা কেমন আছে, অর্থাৎ দাদুবা। অনন্ত অবাক হয় আর ভাবে যে এ আমার মামাকেও জানে। তখন অনন্ত জানতে পারে তার মামা, মা আর শান্তারাম তিনজনে গুরু ভাই বোন। এক গুরুর থেকে তারা তন্ত্রবিদ্যা শিখেছিল। তখনই অনন্ত বোঝে তার মা কোনো সাধারণ মহিলা ছিল না। শান্তারাম বলে, আক্কা মরে যাওয়ার পর মামা গ্রাম ছেড়ে তোমাকে নিয়ে চলে গিয়েছিল, তারপর শহরে আমার কাছে আসে। তখন তোমার অবস্থাও ঠিক ছিল না, তোমার কিছু মনেও ছিল না। আমি জিজ্ঞাসা করি, কি করে এসব হলো। তখন দাদুবা বলে, একটা অ্যাক্সিডেন্টে আক্কা মরে যায়, কিন্তু অনন্ত বেঁচে যায় আর তার সব স্মৃতি চলে যায়।
কিন্তু শান্তারাম বলে, অ্যাক্সিডেন্ট হলেও তোমার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মনে হচ্ছিল তোমার সবকিছু স্মৃতি তোমার মাথা থেকে কেউ বার করে দিয়েছিল। অনন্ত বলে, তাহলে আপনি বলছেন এটা অন্য কিছু ছিল? শান্তারাম বলে, তা জানি না, কিন্তু দাদুবার কিছু ব্যবহার অদ্ভুত লাগতো। ছোটবেলায় ঘুমের মধ্যে তুমি যখন চেঁচাতে আর অদ্ভুত রকম ব্যবহার করতে, তখন দাদুয়া ডাক্তারের কাছে নিয়ে যেতে মানা করত। তখনই আমি বুঝলাম তোমার ওপর কালো জাদুর ছায়া আছে। এরপর সে অনন্তকে একটা বক্স দেয় আর বলে, এটা তোমার মায়ের। এর ভিতরে একটা গ্রন্থ আছে যার নাম বার্দ। অনন্তর মনে পড়ে সেটা আগেও কোথাও দেখেছি স্বপ্নের মধ্যে। শান্তারাম বলে, দাদুবা এটা আমাকে যত্ন করে রাখতে বলেছিল, কিন্তু আমার আয়ু শেষ হতে চলেছে, তাই তোমাকে দিলাম। অনন্ত বলে, দাদুবা এটা আপনাকে কেন রাখতে দিয়েছিল নিজের কাছে না রেখে? সে বলে, দাদুবা এটা তোমার থেকে দূরে রাখতে চেয়েছিল হয়তো। অনন্ত বাড়ি চলে আসে সেই বক্সটা নিয়ে। সেটা খুলে সে দেখে, কিন্তু গ্রন্থটা স্পর্শ করার সাথে সাথে সে ছিটকে মাটিতে পড়ে ছটপট করতে থাকে। আর সে একটা বাচ্চাকে দেখতে পায় যার সাথে অদ্ভুত কিছু হচ্ছিল, যেন তার দেহটা কেউ নিজের আয়ত্তে করে নিয়েছে। আর তারপরেই বাচ্চাটা শেষ হয়ে যায়। অনন্ত কোনোভাবে ঠিক হয়ে যায়, সে বুঝতে পারে এই গ্রন্থ খুবই ভয়ঙ্কর। এবারে ফ্ল্যাশব্যাকে ঘটনা দেখা যায়, যেখানে ওই মেয়েটাকে দেখা যায় যাকে স্বপ্নে অনন্ত দেখেছিল। এই মেয়েটা আসলে আক্তারি মেয়ে ছিল। তার নাম শ্যামা। সে বিছানায় বসে ড্রয়িং করছিল। তখন একটা গাড়ি তাদের বাড়ির বাইরে এসে থামে। শ্যামা জানলা দিয়ে দেখে কিছু লোক একটা অসুস্থ মেয়েকে নিয়ে এখানে নিয়ে এসেছে। সেখানে দাদুবাও ছিল। মেয়েটাকে আক্কার কাছেই আনা হয়েছিল। দাদুবা তার হাতে একটা পবিত্র ধাবা পরিয়ে দেয় আর মাথায় বিভূতি লাগিয়ে দেয়। আক্কা তখন মেয়েটার ওপর ভর করা আত্মার সাথে কথা বলতে শুরু করে। বলে, তুই কেন মেয়েটাকে ধরে রেখেছিস? তখন আত্মাটা রাগের মাথায় বলে, ওর বাবা বটগাছটা কেটে দিল। আমি ওখানে অনেক বছর ধরে ছিলাম। আমার ঘরও যখন ভেঙে দিল, আমিও ওর পুরো ঘর শেষ করে দেব। সে ছিল এক ব্রহ্ম রাক্ষস। আক্কা বলে, তুই একে ছেড়ে দে, তোকে আমি মুক্ত করে দেব। কিন্তু সে পরিষ্কার জানিয়ে দেয় সে যাবে না। সে মেয়েটাকে তার কালো দুনিয়াতে নিয়ে যাবে। আক্কা বলে, তাহলে তোকে আমায় বন্দি করতে হবে। তোর কালো দুনিয়া সম্পর্কে আমার অনেক কিছু জানার আছে। তখন আত্মাটা বলে, এবারে বুঝেছি তুই সেই যে কিনা প্রথম আমাদের কালো দুনিয়ার গ্রন্থ বার্দকে গ্রহণ করতে পেরেছিস। কিন্তু তুই আমাদের দুনিয়া দেখতে পারবি, কিন্তু বারদোর ব্যবহার করতে পারবি না। তোর গুরু তোকে এটা করার অনুমতি দেবে না। তুই কিছুতেই করতে পারবি না। এই বলে সে হাসতে থাকে। আক্কা পবিত্র জল মেয়েটার ওপর ছিটিয়ে দেয়। মেয়েটা পিছু হটতে থাকে, কিন্তু আত্মাটাও শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত আত্মাটা আক্কার কাছে নিজেকে সমর্পণ করে দেয় আর মেয়েটাকে ছেড়ে দেয়। কিন্তু আক্কা আত্মাটাকে ছাড়ে না, সেটাকে বন্দি করে রাখে। দাদুবা বলে, এটাকে ছেড়ে দে, ধরে রাখিস না। আক্কা বলে, এটা কালো দুনিয়ার রহস্য জানে, এটা আমার অনেক কাজে আসবে। দাদুবা বলে, কিন্তু আমাদের গুরু এটা করার অনুমতি দেয়নি। এটা করে তো তুই গুরুরও অপমান করছিস। কিন্তু আক্কা বলে, অধিক জ্ঞান অর্জন করাতে কোনো খারাপ কিছু নেই। এই কালো বিদ্যা দিয়ে মানুষের ভালোও তো করা যায়। তুমি চাইলে তোমাকেও শেখাতে পারি এই বিদ্যা। দাদুবা বলে, না, আমার এসব শেখার দরকার নেই। আর তুইও ছেড়ে দে এসব, না হলে তোকে আর সবাইকে এটা শেষ করে ছাড়বে। কিন্তু আক্কা সে কথা শোনে না। এবার সেই ঘরে আক্কা যায় যেখানে সে আত্মাটাকে আটকে রেখেছিল। সেখানে একটা মাটির পাত্র রেখে মন্ত্র পড়ে আত্মাটাকে তার ভেতরে ঢুকিয়ে দেয়। উম, তারপর সেটার মুখ বন্ধ করে একটা জায়গায় রেখে দেয়। সেখানে এরকম আরো মাটির পাত্র ছিল, অর্থাৎ আক্কা আরো এরকম ভূত প্রেতদের আটকে রেখেছিল। শ্যামা কৌতূহলী হয়ে প্রায়ই জানার চেষ্টা করত এই ঘরে হচ্ছেটা কি। তার শিশু মনে অনেক কিছুই জানার কৌতূহল ছিল। তার মা আকাকেও সে জিজ্ঞাসা করত, কিন্তু তার মা তাকে কিছু বলতো না।
এবারে বর্তমানে চলে এসে দেখা যাচ্ছে অনন্ত দাদুবার সাথে দেখা করতে যায় আর তাকে সেই বারদবী গ্রন্থটা দেখায়। দাদুবা চমকে যায় আর বলে, এটা কোথা থেকে পেলি? অনন্ত সব বলে সে কোথা থেকে পেয়েছে। আমাকে সব বলেছে শান্তারাম। এবারে তুমি বলো আমার কাছে তুমি কি লুকাচ্ছ? তখন দাদুবা তাকে সব বলতে শুরু করে। আক্কার যখন 20 বছর বয়স তখন তার স্বামীর মৃত্যু হয়। ওই ঘটনা তাকে ভিতর দিক থেকে নাড়িয়ে দিয়েছিল। সে তখন আত্মা নিয়ে চর্চা করতে শুরু করে আর তখনই তার গুরুর সাথে তার সাক্ষাৎ হয়। গুরুর সব শিষ্যদের মধ্যে আক্কা ছিল সবচেয়ে তেজি আর বুদ্ধিমতী। গুরু সেটা বুঝতে পেরে আক্কাকে তার সব বিদ্যা শেখায়। কিন্তু আক্কা সেই বিদ্যার অপব্যবহার করতে থাকে। সে এই দুনিয়ার সবচেয়ে প্রথম মানুষ যে কালো জাদুর দুনিয়ায় বার্দ গ্রন্থতে প্রথম সিদ্ধি লাভ করেছিল। কিন্তু এই গ্রন্থই তার জীবন নিয়ে নেয়। এই গ্রন্থটা ছিল দ্বিতীয় ভাগ। এর প্রথম ভাগ খুঁজে পাওয়া যায়নি। আর সেটা শুধুমাত্র আক্কাই জানতো যে কোথায় আছে। দাদুবা জিজ্ঞাসা করে, তুমি কি এই প্রথম ভাগটা তোমার স্বপ্নে দেখেছ? অনন্ত না বলে। অনন্ত বার্দটা নিয়ে চলে যাচ্ছিল। তখন দাদুবা বলে, এটা নিজের কাছে রাখিস না। অনন্ত তার দাদুবাকে সেটা দিয়ে চলে যায়। এবারে সে তার কাজে চলে যায়। সেদিন একটা ৮ বছরের ছেলের শবদেহ নিয়ে আসে আর রহস্যজনকভাবে সেই বাচ্চাটার মৃত্যু হয়েছে। আর এই ছেলেটাকেই অনন্ত তার স্বপ্নে দেখেছিল। অনন্ত ঘরে যায়, বাচ্চা ছেলেটাও তার ঘরে এসে যায়। অনন্ত প্রত্যেকবারের মতো একই তন্ত্রক্রিয়া শুরু করে, সাবরি মন্ত্র উচ্চারণ করে আর বলে, তুমি নিজের দুনিয়ায় চলে যাও। বাচ্চাটা চলে যায়। কিন্তু অনন্ত স্নান করার সময় দেখে বাচ্চাটা আবার এসে দাঁড়িয়ে আছে আর বলছে, আমি মায়ের কাছে যাব। অনন্ত বলে, তোমার নাম কি? সে বলে, আমার নাম আদি। সে অনন্তর সাথেই থাকে, যায় না। পরের দিন অনন্ত কাজে গেলেও আদিও তার সাথে থাকে আর জিজ্ঞাসা করে, আমার কি হয়েছিল? আমাকে জ্বালাচ্ছে কেন? অনন্ত বলে, তুমি আর বেঁচে নেই। কিন্তু অতটুকু বাচ্চা জীবন মৃত্যু সম্পর্কে কি করে বুঝবে? অনন্ত তখন দাদুবার কাছে যায় আর সব বলে। বলে, মার কাছে যাবে বলে যাচ্ছে। আমি তো সাবরি মন্ত্র প্রয়োগ করেছি, কিন্তু ওর ওপর কোনো প্রভাব পড়েনি। দাদুবা বলে, তাহলে ওর ইচ্ছা শক্তিতে অনেক জোর আছে। সাধারণত আত্মা নিজের দেহ ছেড়ে যেতে ৪-৫ দিন লাগে, তবে এর হয়তো ১২ দিন লাগতে পারে। কিন্তু অনন্ত এটা মেনে নিতে পারছিল না। সে বলে, আমি আরেকবার ওই মন্ত্র প্রয়োগ করে দেখব। আমি প্রথম যখন বার্দ গ্রন্থটা স্পর্শ করেছিলাম, তখন প্রথমে আমি আদিকেই দেখেছিলাম আর ও তখন বেঁচে ছিল। দাদুবা এটা শুনে চমকে যায় যে এটা কি করে সম্ভব। অনন্ত বলে, আমিও তাই ভাবছি, সবকিছু কেমন অদ্ভুত হচ্ছে। যাই হোক, অনন্ত বাড়িতে এসে আবারও সাবরি মন্ত্র প্রয়োগ করে। এবারেও আদির ওপর তার কোনো প্রভাব পড়ে না। আদি জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? আমি কবে মার কাছে যাব? অনন্ত এবারে ইমোশনাল হয়ে যায় আর বলে, আমিও তোর মতো খুঁজে চলেছি রে। আমিও নিজেই জানি না আমি কি করে এখানে এসেছি। কিন্তু তুই চিন্তা করিস না। একদিন ঠিক তুই তোর মাকে খুঁজে পাবি। এবারে অতীতের দৃশ্যে চমকে দেওয়ার মতন একটা ব্যাপার জানা যায়। অনন্ত আক্কার ছেলেই নয়, সে অনাথ ছিল আর একটা মন্দিরে থাকতো। একদিন ঘুরতে ঘুরতে সে আক্কার কাছে আসে আর আক্কারও খুব করুণা হয় অনন্তের প্রতি আর নিজের কাছে থাকতে দেয়। আক্কা ধ্যান করার সময় সেই ব্রহ্ম রাক্ষসের থেকে জানতে পারে যে তার জীবননাশের আশঙ্কা আছে। সে নিজের মৃতদেহ দেখতে পায়। সেই ব্রহ্ম রাক্ষস তাকে বলে, তুমি মা কালীর পূজা করো। আকা দাদুবার কাছে গিয়ে বলে যে আমাদের তুরন্ত সকালবেলায় বেরোতে হবে। সকালে তারা যখন বেরোতে যাবে ঠিক তখন শ্যামাও জিদ ধরে যাবে বলে। ছোট্ট শিশুরা যা করে, কিন্তু আকা শ্যামাকে নিয়ে যায় না আর একজন বৃদ্ধের কাছে তাকে রেখে যায়। ঘরেতে অনন্ত, সেই বৃদ্ধ আর শ্যামা থেকে যায়। আক্কা কালীপূজায় যখন বসেছে তখন তার ঘরে সেই মটকা থেকে কোনোভাবে সেই ব্রহ্মপিশাচ বেরিয়ে আসে এবং পাশের ঘরে সেই বৃদ্ধা অনন্ত আর শ্যামা শুয়েছিল। শ্যামা সেই আত্মাকে দেখতে পায় আর তার পিছনে পিছনে সেই ঘরে গিয়ে ঢোকে যেখানে সব আত্মা মটকাতে রাখা ছিল। শ্যামাকে সেই আত্মা আক্রমণ করে আর মেরে ফেলে।
দাদুবা আর আক্কা ফিরে এসে দেখে ঘরের কোণে অনন্ত বসে কাঁদছে, আর খুব ভয় পেয়ে গেছে সে। তারপর তারা শ্যামার লাশ দেখতে পায়। আত্মাটা শ্যামাকে মেরে পালিয়ে গিয়েছিল। আসলে ওই আত্মাটা জেনে বুঝে আক্কাকে বাইরে পাঠিয়েছিল। এটা ছিল তার একটা চাল। আক্কার ওপর বদলা নিতে সে এগুলো করেছিল। বর্তমান দৃশ্যে এবারে দেখা যায় অনন্তের সাথে আদির বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আদির প্রতি অনন্তের মনে স্নেহ এসে গিয়েছিল। অনন্ত একটা স্বপ্ন দেখে। আদি তাকে বলছে, তুমি আমাকে চিনতে পারোনি। আদির পিছনে পিছনে গিয়ে অনন্ত একটা ঘরে ঢোকে, আর সেখানে সে দেখে শ্যামা দেয়ালে কিছু আঁকছে। আর সেই ঘরে শিংওয়ালা একটা ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে আছে, আর তার হাতে বার্ধগ্রন্থের প্রথম অংশটা রয়েছে। অনন্তের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে আদি কোথাও নেই। সে অনেক খুঁজেও আদিকে পায় না। রাস্তায় দুটো ভিখারি বাচ্চাকে দেখে তাদের কাছে ডাকে আর তাদের পয়সা দেয়। আর বন্ধুরা, এই দুটো বাচ্চাকে কিন্তু মনে রেখো তোমরা। অনন্ত দাদুবার কাছে গিয়ে বলে আদি চলে গেছে। দাদুবা বলে, আমি তো বলেইছিলাম যে 12 দিনের মধ্যে ও চলে যাবে। কিন্তু অনন্ত বলে, আমি আদিকে মিস করছি। ওকে নিজের আপন মনে হতো। দাদুবা রেগে গিয়ে বলে, এত এত আবেগ দেখানোর কিচ্ছু হয়নি। ভুলে যাস না ও মানুষ ছিল না। আর এরপর ওকে দেখা গেলেও তুই কথা বলবি না। সে হঠাৎ অনন্তকে জিজ্ঞাসা করে, বারদোর প্রথম অংশটা নিয়ে কিছু বলেছে? অনন্ত বলে, না তো। কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করছো কেন? দাদুবা বলে, এমনি জিজ্ঞাসা করলাম। কিন্তু অনন্ত বুঝে যায় দাদুবা কিছু লুকাচ্ছে, সত্যি বলছে না। এখনো কিছু আছে যা দাদুবা লুকাচ্ছে। অনন্ত একদিন দাদুবাকে লুকিয়ে তার আলমারি চেক করে, আর সেখানে একটা পেপার পায় যাতে বারদোর সম্পর্কে লেখা ছিল, আর নিচে স্বামী বেদান্তের নাম লেখা ছিল। অনন্ত এবারে তাকে খুঁজে বার করে আর তার কাছে গিয়ে বলে, অনেক দিন ধরে আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখছি। একটা ছোট্ট মেয়ে আর একটা আত্মা, হাতে বারদবি গ্রন্থটা আছে। আমি জানতে চাই বারদবীর সাথে আমার কি সম্পর্ক আছে? তখন স্বামী বেদান্ত বলে, বারদ হলো কালো দুনিয়ার সবচেয়ে শক্তিশালী গ্রন্থ, আর এটার দুটো অংশ আছে। যাতে বাজে লোকের হাতে চলে না যায় সেজন্য দুটো অংশে ভাগ করে আলাদা জায়গায় রাখা হয়েছিল। এর প্রথম অংশ আমার কাছে 32 বছর ধরে সুরক্ষিত ছিল, কিন্তু 1 বছর আগে খুব রহস্যজনকভাবে সেটা হারিয়ে গেছে। তখন থেকে খুঁজছি। হয়তো তুমি এই খোঁজায় আমায় সাহায্য করতে পারবে। অনন্ত বলে, এটা কি করে সম্ভব হবে? বেদান্ত বলে, কারণ আমি জানি এটাকে গায়েব করেছে আক্কা, আর সে তোমার আশেপাশেই আছে। আর সে কোনো রূপে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তুমি কিছু জানতে পারলে তুরন্ত আমাকে জানাবে। অনন্ত চলে যাওয়ার পর বেদান্ত দাদুবাকে কল করে বলে, অনন্ত আমার কাছে বারদবী প্রথম অংশ সম্পর্কে সব বলেছে। তুমি এবারে বারদোর দ্বিতীয় অংশের প্রয়োগ করো, আর অনন্তের স্মৃতিশক্তি ফিরিয়ে আনো। আর এটাই হলো সঠিক সময়। আক্কাও নিশ্চয়ই অনন্তের সাথে যোগাযোগ করবে, আর এই সুযোগে বারদোর প্রথম অংশ আবার আমরা পেয়ে যাব। অনন্ত এবারে দাদুবাকে জিজ্ঞাসা করে, এটা কি সম্ভব যে আক্কা যে কোনো রূপ ধরে আমার আশেপাশে আসবে? দাদুবা বলে, হতে পারে ওই আদি হয়তো আক্কা ছিল। তোমার মাথার ভেতরে কি আছে জানতে চাইছে, তাই আজ থেকে ওকে বিশ্বাস করো না। দাদুবা বলে, বার্ধক্য হলো জীবন মৃত্যুর মাঝের একটা অংশ, যা মৃত্যুকেও জয় করতে পারে। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর দেখা যায় শ্যামা মরে পড়ে আছে। আক্কা দাদুবাকে বলে, কিছু সময়ের জন্য আমাকে এখানে একা থাকতে দাও। দাদুবা বাইরে চলে যায় আর কাঠ কাটতে থাকে। অন্যদিকে আক্কা বার্ধকে প্রয়োগ করে শ্যামাকে বাঁচানোর কথা ভাবছিল। তার জন্য শ্যামার আত্মাকে অনন্তর দেহে ঢোকাবে বলে সে ঠিক করছিল। কিন্তু আক্কার কাছে তো গ্রন্থের দ্বিতীয় অংশটা ছিল, আর প্রথমটা বেদান্তের কাছে ছিল। তখন আক্কা তার এক বিশ্বস্ত আত্মাকে দিয়ে প্রথম অংশটা আনতে পাঠায়। ওই আত্মা বেদান্তের আশ্রম থেকে সেটা চুরি করে নিয়ে চলে আসে। আক্কা বলে, আজ থেকে তুমি এই প্রথম অংশটাকে রক্ষা করবে। এবারে আক্কা তন্ত্রক্রিয়া শুরু করে। দুটো মাটির পুতুল বানায়, একটা মুরগির বলি দেয়। সেখানে একদিকে অনন্ত আর একদিকে শ্যামাকে একটা থামের সাথে
বেঁধে দিয়েছিল। এবারে আগে পিছে আগুন জ্বালায় আর মাঝখানে গ্রন্থটা থেকে মন্ত্র পড়তে থাকে। আর শীঘ্রই দেখা যায় অনন্ত খুব কাঁপছে আর আক্কাও কেমন করতে থাকে। দাদুয়া বাইরে দাঁড়িয়ে হঠাৎ সব কেমন যেন হয়ে গেছে বুঝতে পারল। কুকুরগুলো খুব জোরে চেঁচাতে থাকছিল আর কোথা থেকে সব পায়রা মুড়ে মুড়ে নিচে পড়তে থাকছিল। দাদুয়া বোঝে ঘরের ভেতর নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে। আক্কা দরজা বন্ধ করে দিয়েছিল। দাদুবা দরজা ভেঙে ভেতরে ঢোকে। দাদুবা সব কিছু দেখে ভয় পেয়ে যায় আর সে বলে, আক্কা তুই এগুলো কি করছিস? এখনই বন্ধ কর এইসব। কিন্তু আক্কা তো নিজের মধ্যেই ছিল না। দাদুবা বোঝে তাকেই আটকাতে হবে, না হলে অনর্থ ঘটবে। সে আগুন নিভিয়ে দেয়, কিন্তু পরিণাম ভুগতে হয় আক্কাকে। সে মরণের দোরগোড়ায় গিয়ে পৌঁছে যায়। সে বলে, দাদুবা তুমি অনেক বড় ভুল করলে। স্মৃতিশ্লোক আর অনন্ত এই দুটি কথা বলে সে প্রাণত্যাগ করে। আর ওই রাক্ষস বারদোর প্রথম অংশ নিয়ে গায়েব হয়ে যায়। দাদুবা দেখে অনন্ত বেঁচে আছে, কিন্তু তার স্মৃতিশক্তি পুরো চলে গিয়েছিল। দাদুবা এবারে বলে তার কিছু মনে না থাকার কারণ হলো তার দেহে অনন্ত নয়, শ্যামার আত্মা আছে, আর সে হলো শ্যামা। আসলে বারদোর প্রথম অংশকে সঞ্জীবনী বলে, আর দ্বিতীয় অংশকে স্মৃতি বলে। সঞ্জীবনীর সাহায্যে কেউ নিজের দেহ পরিবর্তন করতে পারে, কিন্তু তার আগের দেহের সাথে জড়িত থাকা কোনো কথা মনে থাকতো না। এর জন্য বারদোর দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতি শ্লোক প্রয়োগ করতে হয়। আর আক্কা এটাই রেখে গিয়েছিল, যাতে সঠিক সময়ে এলে দাদুবা শ্যামা স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে। এবারে শ্যামা বলে যে আমার স্মৃতি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে দাও। আক্কার সাথে কাটানো সময়ের স্মৃতি আমি ফিরে পেতে চাই। তখন দাদুবা শ্যামাকে একটা থামের সাথে বেঁধে দেয়, বারদোর প্রয়োগ করে আর স্মৃতি শ্লোক পড়তে থাকে। কিন্তু শ্যামার মতো ব্যবহার না করে আক্কার মতো ব্যবহার করতে থাকে। এবারে আরো বড় টুইস্ট, আসলে অনন্তর শরীরে শ্যামা না, আক্কার আত্মা ছিল। দাদুবা এই ক্রিয়া করার সময় ভুল করে ফেলেছিল, তাই এরকম হলো। আক্কা বলে, তুই অনেক বড় ভুল করেছিস, কিন্তু আমি এখন এসে গেছি, এখন আমি সব ঠিক করে দেব। আর বারদোর প্রথম অংশ আমার কাছে সুরক্ষিত আছে, তুই চিন্তা করিস না। সে এখান থেকে চলে যায়, কিন্তু দাদুবা হতবাক হয়ে যায়। এবারে আক্কার পুরো প্ল্যান দাদুবা বুঝে যায়। কেন আক্কা বারদোর প্রথম অংশ গায়েব করে দ্বিতীয় অংশ রেখে গিয়েছিল। আসলে আক্কা বুঝেছিল বারদো ক্রিয়াতে ভুল হয়ে গেছে, যার জন্য শ্যামা নয়, তার আত্মা অনন্তর মধ্যে চলে গেছে, কিন্তু কোনো মেমোরি ছাড়া। এই জন্য সে প্রথমে দাদুবাকে অনন্তর ওপর স্মৃতি শ্লোক পড়ার ইঙ্গিত দিয়েছিল, যাতে তার স্মৃতি ফিরে পায় আর তারপর সে সব কিছু ঠিক করতে পারে। সে আদিকেও চিনতে পেরেছিল। আদি আসলে শ্যামা ছিল, যে আদি হয়ে পরে জন্ম নিয়েছিল। এই জন্য সে আদির জন্য একটা টান অনুভব করত। আদিও একটা হিন্ট দিয়েছিল যে তুমি আমাকে চিনতে পারোনি, আর আক্কা শ্যামাকে দেখতে পেয়েছিল। আক্কা এবারে সেই ভিখারি দুটো ছেলে মেয়েকে ভ্যানে করে একটা নিস্তব্ধ এলাকায় নিয়ে যায় আর বার্ধক্রিয়া করতে থাকে। মেয়েটার দেহে সে নিজে প্রবেশ করে আর আদি অর্থাৎ শ্যামাকে ওই ছেলেটার দেহে প্রবেশ করিয়ে তাকে বাঁচিয়ে দেয়। আর আক্কা বলতে থাকে যে এইভাবে শরীর বদল করে আমি বেঁচে থাকব। আর শেষে দেখা যায় অনন্তর মৃতদেহ ওখানে পাথরের মাঝখানে পড়ে আছে। মুভিটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ বন্ধুরা।